আচ্ছা, এই পার্থক্যগুলো আপনি পড়েছিলেন? হরফের নাম এবং পার্থক্য? জি জি, এটা 8 নম্বর ক্লাসে ছিল। জি। আচ্ছা, উপরে নুক্তা ছাড়া নুক্তাওয়ালা হরফ, যে নুক্তাওয়ালা হরফ কতটি জানেন আপনি? কি স্যার, এই যে 15টি। আর নুক্তা ছাড়া? 14টি। মাশাআল্লাহ। নুক্তা কাকে বলে? তাই ওই যে ফোঁটাগুলো দেয়, ওই যে কখনো উপরে থাকে, কখনো নিচে থাকে, কখনো মাঝে থাকে। জি, মাশাআল্লাহ। এই নোকতা আমাদের প্রয়োজন হবে সামনেই, 9 নম্বর ক্লাস দেখলেই আসলে বুঝবো। আর আপনি তো আশা করি মনে হয় এই এই হরফগুলোকে আপনি আগে থেকেই চিনেন। এই যে নিচের যে কাটা হরফগুলো আসতেছে, এই শব্দের শুরুর বা মাঝের বা, এগুলোকে চিনেন? জি ভাই, মোটামুটি চিনি গে। আচ্ছা, তাহলে তো সহজ হয়ে গেল। এই হরফগুলোই কিন্তু আমাদের মূলত কোরআন শরীফ, এটা দিয়েই কিন্তু সাজানো আছে। এজন্য এটাকে যদি ভালো করে চেনা যায়, তাহলে আপনার মনে করেন কোরআন শরীফে খুললেই, যেখান থেকেই খুলবেন দেখলেই আপনি হরফগুলোকে ডিটেক্ট করতে পারবেন, ধরে ফেলতে পারবেন যে হ্যাঁ, এখানে এই হরফটা আছে। কেমন? আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটু আপনার থেকে শুনতে চাচ্ছি। জি, আপনি তা ত থেকে একটু আমাকে শোনান। তা, তা, তো, এটাকে হরকত দিয়ে পড়বো আমরা, হ্যাঁ, যাতে একটু দ্রুত হয়। তা ত। তা তো, হুম। হচ্ছে হা, হা, হচ্ছে দুটো হা। যদি একই হয় তাহলে তো উচ্চারণ হচ্ছে না। একটা হচ্ছে আপনার কণ্ঠের মধ্য থেকে বের হবে প্রথম হাটা, হা। হ্যাঁ। হ্যাঁ, মাঝখানে, গলার মাঝখানে একটু চাপ দিতে হবে। প্রয়োজনে আপনি প্রথম দিকে আঙুল দিয়েও কিন্তু একটু ভিতরের দিকে চাপ দিতে পারেন, তাহলে এটা সুবিধা হয়। হ্যাঁ। হুম। আর ওটা হচ্ছে হা। হ্যাঁ। হা হা। হ্যাঁ, হ্যাঁ, এই যে বাতাসটা। হ্যাঁ, হ্যাঁ। হা হা। হ্যাঁ, হ্যাঁ, আহ। আহ, আহ। আহ, আহ হা। আহ, হ্যাঁ, আহ হা। আহ, হ্যাঁ, আহ হা। আহ, হ্যাঁ, আহ হা। হ্যাঁ, আহ হা। আহ, হ্যাঁ। জি। আচ্ছা, তারপরে? আর ভাই, ওই হাটা তো ওই যে নর্মাল হয় নাকি, যে হুম। লাস্টের হাটা? হ্যাঁ, পরেরটাই তো আহা বললাম, ওটা হচ্ছে একেবারে ভিতর থেকে আসবে। বুঝছি, হ্যাঁ। হুম। এটা হা হচ্ছে হা। হ্যাঁ, মানে এটা গোলার মাঝখান থেকে। আর ওই হাটা হচ্ছে ওই যে গোলার ভিতর থেকে, হ্যাঁ। হ্যাঁ। জি জি। আচ্ছা, আচ্ছা, কফ, কফ। হুম, আর আপনি ওটা হচ্ছে আপনি কাফ। শুধু আপনি শুধু জবর দিয়ে শোনান, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কফ জবর ক। হুম। আর কাফ জবর কা। হুম। হচ্ছে ওকে। ক, কা, ক, ওকে। ক, দ্রুত, কা। দ্রুত বলতে হবে, হ্যাঁ। জি স্যার। মানে স্যার, আমি ওই যে দ্রুত পড়তে পারি, কিন্তু আমি চিন্তা করছিলাম স্যার একটু ধীরে পড়লে তাহলে আপনি মানে আমার ভুলটা থাকলে ওইটা সংশোধন করে দিলেন। সেটা তো আমি অবশ্যই দিব, মানে আমি জি বলছি যে হরকতওয়ালা হরফ, এটাকে দ্রুত পড়তে হয় যেহেতু আমরা জবর দিয়েছি। এই জি জন্য আমাদের এখন থেকেই এটা প্র্যাকটিস রাখা দরকার, যে হরকত আসলে আমাদের হরফটা দ্রুত পড়ে সামনে যেতে হবে। এটাও একটা প্র্যাকটিস, হ্যাঁ। জি স্যার। হুম। ওকে। ক, কা। হুম। তারপরে? আচ্ছা, দাল জবর দা। হ্যাঁ। আর দোয়াত জবর দ। হ্যাঁ। ও, এই দত দুটা ওই যে জবর জিহ্বার ওই দ। যে মাঝের জি জি। সাইডের অংশটা আর কি দাঁতের সাথে লাগবে। হ্যাঁ। দোয়াত জবর দ। টানা যাবে না, এখন আর টানা যাবে না, দত আচ্ছা, জবর দ, টান হয় না। দোয়াত জবর দ। হরকতওয়ালা হরফ দ্রুত পড়তে তাড়াতাড়ি। হয়। জি জি জি। হুম, বলেন। দাও দ। দা দ। দাও দ। দা দ। হুম। দালটা হচ্ছে পাতলা হয়, দা। জি। আর দতটা কি হয়?
মোটা মোটা। হয়, ব। ব্যাস। জি, তারপরে এই দুটো দুটো করে ধরেন, দুটো দুটো করে। আচ্ছা। স্যাশা। সা, সা, হুম। তারপরে সা, হুম। সো, স্যালস। সা, সো। একত্রে ধরবেন, হ্যাঁ। জি স্যার। হুম। তারপরে ভাই এই জালের উচ্চারণটা কি ওই দুই দাঁতের মাঝখান থেকে না? হুম। হুম। যা জ, যা জালকে জ, নরম করতে হবে, জিহ্বাকে বের করেন একটু। হ্যাঁ, যা, জিহ্বাকে একটু বের করে দেন সামান্য। দ্যা, দ্যা, যা, যা জ, দ্যা, ল। দোটা যা জ, নরম। যা জ, হ্যাঁ, এবার হয়েছে। যা এতক্ষণ জ, পরে হয়েছে। জি, জি। দ্যা, ল। যা জ। হুম। এই জোর উচ্চারণ তো ওই যে ইয়ের মতোই, এই জালের মতোই, চালের মতো নাকি? কিন্তু জাল যা পাতলা জ। হয়েছে দালের মতন। দ্যা। এটা আর কি জিব্বাটা একটু ইয়ে রাখতে হবে, হ্যাঁ, বিছায় দিতে হবে। ঝেড়ে দিতে। যা জ। হ্যাঁ। তারপরে ওটা হচ্ছে ঝা, হ্যাঁ। যা। ঝা। যা। মানে ওটা ওই যে ওই জিভ জিহ্বাটা ওই যে নিচের দাঁতের আগের, দিকে নিচের দাঁতের থাকবে। ওই যে আগের সাথে লাগে হুম। হুম। একটু ঝিঝি পোকের মতো আওয়াজ। সঠিক, সঠিক। ঝা। আর ওই জিমেরটা হচ্ছে জ, ঝা জ। জিমেরটা হচ্ছে যা। ও জিমেরটা সরি হচ্ছে। সরি সরি, জিমেরটা যা, হুম। যা। ওই যে হুম। এটা ওই যে জিহ্বার মাঝখানের অংশটুকু একদম উপরের সাথে লাগে। জি। যা জ, যা, যা যা। জি জি। যা, যা। যা যা। না, যাকে ওইভাবে চাপ দেওয়ার দরকার নেই। আচ্ছা এমনি আচ্ছা। যখন আমরা বলি না আপনি কি ভাত খেয়েছেন, তো উত্তরে যখন বলে জি। জি খেয়েছি, জি, আচ্ছা সেটা আচ্ছা। স্বাভাবিক। যা যা, যা, যা। যা যা, 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 যা। যা যা, যা। যা যা। আমাদের জিহ্বার যে মধ্যখান, জি জিহ্বার জি মধ্যখান, হ্যাঁ, জি জি। এই মধ্যখানটা উপরের তালুর সাথে লাগবে। যা যা, যা। যা যা, যা। যা। হ্যাঁ, তারপরে। বুঝছো, এটা নর্মালি ভাবে পড়বো। হুম। 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 এটাকে এত কঠিন করার দরকার নেই। যা, আচ্ছা। যা। যা যা, হ্যাঁ, এবার হয়েছে। যা, যা। যা যা। আজ। আজ, আজ। আজ। ইজ। ইজ, উজ। উজ। হ্যাঁ, এটা হবে। আজ। আজ, আজ। আজ। হামজা ঝা জবর। ভাই এটা কি ওই যে জিমেরটা পড়িতেছেন? না, যা, যা, ও যা। যা, ও তাহলে আজ। হ্যাঁ, মাত্র আমরা ঝায়ে আসছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ও এটাতে জিজির একটা শব্দ আসবে, আজ। হুম। আজ। উজ, ইজ, আজ। আজ, ইজ। ইজ। ইজ বললে কিন্তু জিম হয়ে যাচ্ছে, এই জন্য না, কিন্তু ইজ পার্থক্যটা হবে আমাদের না, আলাদা ইজ করতে ইজ, হবে। ইজ। ইজ, ইজ। উজ। উজ। হুম। তারপরে। হচ্ছে আলিফ। হুম। আলিফ জবর আ, মানে হামজা হয়ে যাবে গো তখন। হুম। হুম। আর হচ্ছে আইন। আইন জবর আ। আইন জের এ। না, জের আনার দরকার নেই, আমরা শুধু জবর দিয়ে আচ্ছা পড়বো। আচ্ছা, ঠিক আছে। হুম। আলিফ জবর আ। আইন জবর আ। একসাথে বলতে হবে তো। জি, আ আ। হুম। মাশাআল্লাহ, এবার আ, এটা আলাদা হয়েছে, মাশাআল্লাহ, ভালো হয়েছে। আ, আ, ভাইয়া এটা কি এটা কি হামজা? হুম। হামজা। আহ, ভাইয়া হামজার উচ্চারণ কি হামজা? আলিফুজা হামজা ওটা। ওটা হামজা জবর আ। হ্যাঁ। ইয়া। ভাই ইয়াটা তো যে একার আর লাস্টে ইকারের মতো আইবো। হ্যাঁ। ইয়া। 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 মানে এই সরাসরি ইয়া বলতেছি না, ইয়া হ্যাঁ। মানে ওটা একারের মতো আইনা পরে দিয়ে লাস্টে ইকারের মতো আনতেছি। হ্যাঁ, কিন্তু প্রথমে যেহেতু আমরা এখানে মূল হরফটা আনছি, হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ। এটাকে আমি খেয়াল করে দেখলাম যে আমি যেটা বলতেছি এটা হচ্ছে সিফাতের গভীরতার থেকে, ঠিক আছে। জি। তো এটা যখন আমরা কোরআন শরীফের মধ্যে পড়ব তখন এটা ওরকম শোনা যাবে। ইয়া, ইয়া, এই, তখন এটা দরকার হবে, হ্যাঁ। এখন আচ্ছা আপাতত রস্বীকারের মতন করেই, হালকা রস্বীকারের মতন আনেন তাহলে যথেষ্ট হবে। ইয়া। আচ্ছা। ইয়া। ইয়া, ইয়া, ইয়া। ইয়া। হ্যাঁ। আয়া। আয়া। হ্যাঁ। হামজাও যেটা, আলিফও সেটা, এখানে কিন্তু আমি
একই রকম শোনা যায় এরকম হরফগুলো এক জায়গায় আনছি, বুঝছেন? জি যাতে স্যার। এই যে আমি ভুলটা ভেঙে দেখছি দিতে আপনার পারি। গ্রাফিটি। হুম, হুম, সা, হুম। সা। ভাইয়া সা, সাটো তো যে ইয়ে জিহ্বাটা ২ দাঁতের মাঝখান থেকে। হ্যাঁ, দাল যেমন উচ্চারণ হয়েছে, জিহ্বাকে বের করে দিয়ে সাও একই। সা, সা, বা, এই বাতাসটাকে একটু বের করে নিতে হবে। সা, সা, বা, সা, 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 হুম, এটা। বা, হুম, হুম। মিম। না, বা ও আনতে মিম হবে। জবর মা, মা। বা, আচ্ছা বা। সায়ের উপরে কোন হরফ আসছে? সার পরে বা, হুম, সা, এই যে, বা, হুম, হুম। মা, বা, ওয়াও জবর কি ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। বা। কিন্তু আমাদের মনে রাখতে হবে হরকতওয়ালা হরফ কিন্তু কোনোভাবেই টানা যাবে না, হ্যাঁ? জি ভাই, হরকতওয়ালা হরফ টানলেই কিন্তু আর কি ভুল। অর্থ অন্যরকম হয়ে যাবে, হ্যাঁ? টান আচ্ছা, কিন্তু আপনাকে অর্থের ভিন্নতা বোঝানোর জন্য কিন্তু টান আসে। এজন্য আচ্ছা, আচ্ছা। এক আলিফ টান দেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করতে হবে, ঠিক ও, আছে? এইজন্যই তো বলি স্যার মাঝে, মাঝে মসজিদে হুজুররা যখন মানে সূরা পড়ে, মানে বিশেষ করে আরকি আপনার ওই যে কিছু, কিছু নামাজ আছে তো যে ওই নামাজে তো সূরা মনে করুন সরাসরি পড়ে না, মনে, মনে পড়ে। যেমন হুম, জোহরের নামাজ। জি। তারপরে আপনার আরো কিছু আছে। তো ওইগুলাতে মানে অনেকটা আমি মিল পাই না দেখি খুব দ্রুত পড়তেছে। তার মানে ওই যে ওইগুলা তো ওই যে জবর জের দিয়ে এজন্য আরকি ওগুলাতে তাড়াতাড়ি পড়ে। জি, জি। তার মধ্যে আবার যখন আস্তে, আস্তে পড়ে অনেক সময় আর কি তখন টানের দিক থেকেও তোর টেপটা অনেক সময় ভিন্ন হয়। আচ্ছা, অধিকাংশ আচ্ছা। সময় এটাও ঠিক না আসলে যে যখন আপনি মাগরিবের নামাজে সূরা ফাতিহাকে আপনি টেনে, টেনে পড়তেছেন, হ্যাঁ? জি, ঠিক আল্লাহকে শোনানোর সময় যখন আসতেছে এই সময়টা দ্রুত পড়ে চলে যাচ্ছেন তাহলে তার সম্মানটা কোথায়? এটা তো কেমন জি, লোক দেখানোর মতন একটা ব্যবস্থা হয়ে যায়। এজন্য আমাদের চেষ্টা করতে হবে যেটা জোরেও আমরা সহিভাবে পড়বো, সেটা আস্তেও আমরা সহিভাবে পড়বো। আল্লাহকে শোনানোর জন্য, তাকে শোনানোর জন্য আমরা আপনার জবর, জের, পেশ, টানকে ঠিক রাখতে হবে। মনে মনেও কিন্তু ধীরে ধীরে পড়া যায়, তাই না? জি। এজন্য যদি দ্রুত পড়ে, এটা ঠিক না, আসলেই ঠিক না। এটা আছে বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে অধিকাংশ জায়গায় দেখা যায়। কিন্তু সৌদি দেখেন, কাতার দেখেন, ইয়েমেন দেখেন এই সমস্ত জায়গায় কিন্তু এটা করে না। এমনকি কাবা, তারপরে মদিনা এখানে কিন্তু আপনার আহ, জোহরের নামাজ, এই নামাজগুলো অনেকটা ধীরে পড়া হয়। কারণ আপনি যখন নিরিবিলি থাকবেন, আপনি উচ্চস্বরে যখন কেরাত পড়বেন না, তখন দেখেন মনের মধ্যে তাহলে এরকম হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তাই না? জি, তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে আপনি কি বললেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাই তো বলা হচ্ছে, তাই না? জি। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ, এখানে এক আলিফ টান ছিল তো, আলামিন এখানে টান আছে নাকি? এমন কোনো আয়াত পাওয়া গেছে, এমন কোনো হাদিস পাওয়া গেছে, অথবা এমন কোনো দলিল পাওয়া গেছে যে ধীরে পড়লে আপনাকে এক আলিফ টান দেওয়ার দরকার নাই, অথবা তিন আলিফ টান দেওয়ার দরকার নাই, অথবা আপনি মনে মনে পড়লে আপনাকে তাসদিদের গুন্না আছে সেটা দেওয়ার দরকার নেই, এরকম তো কোনো নিয়ম আছে বলে আমার জানা নাই। আছে? যাবে। তাহলে আমি যখন ধীরে পড়তেছি তখন আমি কেমনটা আল্লাহর সাথে কেমন একরকম বেয়াদবি করলাম না? জি ভাই। এজন্য আমরা যখন ধীরেও পড়বো তখন এইভাবেই পড়বো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক আছে? জি ভাই। বুঝতে পেরেছেন আপনি? জি ভাই। হ্যাঁ। তাহলে আমরা ধীরে পড়লেও আমরা সহিভাবে পড়বো, জোরে পড়লেও সহিভাবে পড়বো, কেমন? জি ভাই। হুম। তাহলে আমরা নিচেরটা পড়ি। তাবা, সাবা, তাবা, বাবা, তাবা। সাবা, হুম। থা বলার সময় জিহ্বাকে বের করলেই থা নরম উচ্চারণ করেন। সাবা, তাবা। সাবা। হুম, তারপরের দুটো তারপর মিম ওই যে মা ওয়া, হুম, পড়ে ফেলেন, দ্রুত পড়ে ফেলেন। মা ওয়া,
মাশাআল্লাহ। আমি আপনাকে দিয়ে এজন্য পড়াচ্ছি যাতে আপনি অভ্যস্ত হন, হ্যাঁ? জি স্যার। আচ্ছা। এখানে আসলে আমরা এই হরফগুলো তো উপরে পড়েই নিয়ে এসেছি। কিন্তু দেখেছেন এখনো কিন্তু আমাদের অনেকটা ভুল থেকে গিয়েছিল, তাই না? জি। তো এই হরফগুলো যত বেশি আমাদের সুযোগ হবে, তত হরফগুলো দেখেন আমাদের কিন্তু কণ্ঠের সাথে মিলে যাচ্ছে। এজন্য আমরা হরফ সামনে কাটা হরফ পড়ব। তো তখন এটাও খেয়াল রাখতে হবে আমাদের হরফের উচ্চারণ যেন ঠিক থাকে। কেমন? হরফের পরীক্ষা আমি আপনাকে নিয়েছিলাম আগের দিন। আপনি এটা ভালোভাবেই পেরেছিলেন। যেহেতু আপনি আবার নেন তাহলে আবার প্র্যাকটিস ছিল। আচ্ছা, এই হরফটা বলেন। এটা ডাল। এটা, এটা হলো জদ। এটা এটা হলো সদ। সদ টানতে হবে। সদ। দদে আপনি একটু টানলেন, সদে কি অপরাধ করছে? ও না, না দোতে টানছিলাম তো, যে ওটা তো উচ্চারণটা যে একটু ওই জিব্বাটা ওই দাঁতের, এই জন্য আর কি ওটা যাতে মানে এটা হইতেছে কিনা। এটা ফা। মাশাআল্লাহ। বা ওই যে উপরের দাঁতটা ওই যে ঠোঁটের সাথে একটু লাগা একটু বাতাস বের হ্যাঁ হবে হ্যাঁ নাকি? হ্যাঁ, উচ্চারণ ঠিক আছে। এটা, এটা এটা মিম। এটাকে একটু টানেন। মিম। হ্যাঁ, এটা, লাম। এটা গোলতা। এটা, এটা কফ। এটা, জ। এটা। এ, শিন। না 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 না, এই যে এখানে আমি হাইলাইট হা। করতেছি। ওই যে কণ্ঠ নালীর মাঝখানে চাপ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হা, হা। 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 হ্যাঁ, প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হইতে পারে, হ্যাঁ, জি, জি, কিন্তু যখন এটা উচ্চারণে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনার নিজেরও কষ্টটা ঠেকবে না বা আপনি উপলব্ধি করতে পারবেন না, ঠিক আছে? কিন্তু জি, প্রথম দিক তো আমাদের একটু কষ্ট করতেই হবে। আসলে কষ্টওয়ালা হরফ খুব কমই আছে। দুটো দুটো তিনটে আছে আপনার। হা আছে একটু, দদ আছে একটু, র আছে একটু। তো জি। আপনার অন্যগুলো ঠিক আছে, হাতে একটু সমস্যা, সেটা একটু চেষ্টা করলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। কেমন? বুঝছিলাম। আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার ভাই, হরফগুলো এ, আমার জন্য সহজ করে দেন। ভাই এই যে মানে একটু যদি উপরে যেতেন ভাই। এ, ভাই এই যে জোর উপরে এটা কি ভাই? এটা কি ঝা? উম, এই যে এটা জি, জি, জি। হ্যাঁ, এটা যা, রয়ের মতন দেখতে। আচ্ছা। আর ওটা হলো ওটা কি ভাই ওই যে বায়ের পাশে আপনার বা, মোটাটা? ওটা যা। কোনটা কোনটা? এই যে বার পাশে। হ্যাঁ, এটার উপরে যে আপনার এর ওটার উপরে। এই যে জি, আপনার এটাকে জি, বলতেছেন? জি, জি। এটা দাল, ও দালের জাল। মতন দেখতে যেটা ওটা দাল। আর জাল। রয়ের মতন দেখতে এই যে র, এই রয়ের মতন দেখতে কিন্তু উপরে একটা ফোঁটা আছে, এটাকে আমরা ওটা যা বলে চিনবো। আচ্ছা, ওটা ঝিঝি পোকার আওয়াজ আর হ্যাঁ ওইটা হ্যাঁ, যা হচ্ছে গিয়ে মানে যা। এই জিবা একটু বের হয়ে নরম করে বের হবে। যা। আর হ্যাঁ ওটা তো যা। হ্যাঁ হ্যাঁ, এই উপরেই আমরা যেটা একটু আগে পড়লাম। আচ্ছা, আচ্ছা। এই যে, এই যে সে যা, আর এই হ্যাঁ, যে হচ্ছে দাল। যা। ঠিক আছে? জি। আচ্ছা, আজকে আমরা একটু পড়া আগাই, ঠিক আছে? যেহেতু আপনি এখনো ভিডিওটা দেখেননি, তারপরেও যেহেতু আপনি আগে থেকেও একটু পড়েছেন, এজন্য আমি আম, আজকে পড়াটা একটু আগাই দিই, ঠিক আছে? জি, স্যার। হরফের সাধারণত হচ্ছে তিন রূপ। আহ, এই হরফগুলি আপনার, আমি যদি একটু কোরআন শরীফ আপনাকে দেখাই, এখানে আয়াতটা খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। صدق الله। এই যে আয়াতটা আমরা পড়লাম, এই আয়াতে এখানে যা লেখা আছে আমরা কিন্তু ইতিমধ্যে 29টা হরফ পড়েছি।
তাহলে এখানে ২৯টা হরফই রয়েছে। এর বাহিরে কিন্তু অন্য কোনো হরফ নেই, তাই না? হ্যাঁ, কিন্তু এই ২৯টা হরফকে ৩ ভাগে বা ৪ ভাগে এটাকে ভাগ করা হয়েছে। কারণ হরফ দিয়ে তো আর শব্দ হয় না। আপনি শুধু ক, ব, ল এগুলো দিয়েই তো আপনি কোনো জিনিস বুঝাইতে পারবেন না। আপনাকে যদি কলা বুঝাইতে হয় তাহলে আপনার ক, ল একারে লা একসাথে মিলাইতে হবে একটা শব্দের মধ্যে, তাই না? তো ঠিক আরবি হরফগুলোকে দিয়েও আপনাকে এরকম একটা শব্দ বানাতে হবে, আল্লাযীনা। তাহলে দেখেন আমি এখানে লামের অল্প একটু পাচ্ছি, জাল পাচ্ছি, ইয়া আবার একটু অল্প পাচ্ছি, যেহেতু আমার ইয়ার সাথে নুনকে মিলাতে হচ্ছে। তাহলে আমাদেরকে শব্দের শুরুতে বা কেমন হয়, শব্দের মাঝখানে কেমন হয়, শব্দের শেষে কেমন হয়, এই জিনিসগুলো এখন শেখার দরকার। এখন প্রয়োজন এই জিনিসগুলো শেখার। তাতে কি হবে? তাতে করে আপনি যেখানেই এভাবে আল্লাযীনা ইউমিনুনে যে বের করে দিছে আপনি দেখতে বসবেন যে হ্যাঁ, এটা তো লাম, এটা তো দাল, এটা তো ইয়া, এটা তো নুন। এটা চিনতে পারা মানেই হচ্ছে আপনি কোরআন শরীফটা বুঝতে পারা। পড়তে পারেন বা না পারেন আপনি দেখলেই বুঝবেন যে এখানে এই হরফটা ছিল অ্যাট লিস্ট। বুঝাতে পেরেছি? জি ভাই, যাক মাশাআল্লাহ। জি, বই দেখতে পাচ্ছেন? জি ভাই। ওই যে হরফের হ্যাঁ, সাধারণ ৩ রূপ। হরফের সাধারণত ৩ রূপ। তাহলে আসল হরফ। আমরা যেহেতু এই হরফগুলোকে এখন কিন্তু আমরা চিনি। এই জি স্যার। হরফগুলো আমরা এখন জানি, তাই না? জি, তো আমি এখানে শব্দের শুরুতে বাটা আসলে কেমন হবে সেটা এখানে দেখিয়েছি। শব্দের মাঝে বা আসলে কেমন হবে, শব্দের শেষে বা আসলে কেমন হবে। দেখেন বা, তা, সা, নুন, ইয়া এইটাকে কিন্তু আমি এক জায়গায় আনছি এবং রেড কালার করে দিচ্ছি যাতে আপনি এটা ব্রেনটা ক্যাচ করতে পারে। তো এখানে একটা জিনিস বোঝার আছে, যদি আপনি বা কিভাবে দেখতে কেমন হচ্ছে, এই বাকে যদি আপনি চিনতে পারেন তাহলে বাকি কিন্তু ৫-৬টা হরফ আপনার জন্য একেবারে সহজ হয়ে যাচ্ছে, তাই না? জি, বা হরফকে আমরা চিনব বা এই হরফগুলিকে আমরা একটা দাঁত হিসাবে চিনব, এক দাঁত। ঠিক আছে? জি, এটাকে আমরা এক এক দাঁত বলবো। এইটাকে আমরা এক দাঁত নামে চিনব। এতে করে সুবিধা হবে কি, যখন সিন শিন আসবে তখন আমরা এটাকে দুই দাঁত বলবো। হ্যাঁ, জি, তাহলে আমাদের হরফ চিনতে সুবিধা হবে যে পাশাপাশি দুটো দাঁত হলে এটা সিন শিনের পর্যায়ে চলে আসবে। কিন্তু যদি এরকম একটা দাঁত থাকে, এই যে এরকম একটা দাঁত থাকে, তাহলে আমরা এটাকে বাহ! বা তা বা সা বলে চিনব। পার্থক্য করে দিবে কিসে আপনার, নোক্তায় রোগটা। পার্থক্য করে দেবে। মাশাআল্লাহ, এই তো আপনি বুঝেছেন। তাহলে আজকে আপনাকে আমি পড়া দিয়ে দিচ্ছি, হ্যাঁ? এটাকে একটু একটু সময় নিয়ে আপনি পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এভাবে শুরুর বা, মাঝের বা, শেষের শেষে। বা, ঠিক আছে? জি, উদাহরণটা দেখছেন? উদাহরণটা, এই উদাহরণ দেখেন, বায়ের যদি আপনার এখানে রেড নিয়ে আসতে হবে, গ্রিন। আচ্ছা, এইখানে দেখেন শুরুতে এটা তো একটা শব্দ হয়েছে, ৩টা হরফ দিয়ে বা ২টো হরফ দিয়ে কিন্তু একটা শব্দ হয়, ঠিক আছে? যেমন জি, কলা, ২টো বর্ণ দিয়েই কিন্তু আমরা একটা অর্থবোধক একটা শব্দ আমরা বানিয়েছি। তো ঠিক ২টো দিয়েও হয়, আবার আমার লিখতেও কিন্তু ৩টা শব্দ লাগে, ৩টা হরফ লাগে বা ৩টা অক্ষর লাগে। স্বরে আ, ময়াকার, র ৩টা দিয়েও কিন্তু একটা জিনিস মনের ভাব বোঝানো সম্ভব। তাহলে এখানে আমি ৩টা নিয়ে এসেছি কারণ শব্দের শুরু আছে, শব্দের মাঝ আছে, শব্দের শেষ আছে। এখন আপনার শুরু তো প্রত্যেকটা শব্দ যদি ৪টা বা ৩টা হরফের যদি শব্দ হয় একসাথে, হ্যাঁ? ৪টা হরফের যদি আপনার একটা শব্দ হয় ৪টা হরফ দিয়ে, তাহলে ১ম একটা হরফ আসবে, তাই না? রাহান ভাই জি, বুঝতেছেন? জি ভাই। ধরেন এখানে ৫টাই হলো। এখানে এই তা আছে না? এই তাটা ৫টা হলো। হ্যাঁ, কিন্তু ৫টা হলেও আপনার শব্দের শুরুতে তো একটা তা আছে, তাই না? জি, শুরু তো আপনাকে করতে হবে। হ্যাঁ, আর শেষও তো আপনাকে করতে হবে। জি, ৪টার পরে অর্থাৎ একটা একটা পর্যায়ে তো আপনার শব্দটা শেষ হচ্ছে। জি, এর মানে শেষও আছে। এখন মাঝে,
মাঝের বিষয়টায় আমাদের গুরুত্ব একটু বেশি আসতে হবে, কারণ মাঝে আপনি এখানে এই তায়ের সাথে কিন্তু আর একটা থা মিলাই দিতে পারেন, সম্ভব এটা, ঠিক না? জি, অথবা আপনি আর একটা নুন, সায়ের উপরে আপনি তায়ের পরে আর একটা নুন মিলাইতে পারেন, শব্দের মাঝের নুন। যেহেতু এই পাশেও আপনার শব্দ মিলানোর জায়গা আছে, আবার এই পাশেও কিন্তু মেলানোর জায়গা রয়েছে। তাহলে আপনি এর সাথে আপনি চাইলে ৩টা ৪টা ৫টা ৬টা শব্দ একসাথে কিন্তু মিলাইতে পারেন। আমি যদি একটু নিচে আপনাকে দেখাই ধারণা দেওয়ার জন্য, তাহলে আপনি বুঝবেন। দেখেন, এইখানে কিন্তু দুটো করে শব্দ আসছে। মূলত এই যুক্ত বর্ণ, এই যে আমরা নিচে আসবো এখানে শিখবো যে যুক্ত বর্ণ শিখি, যে বর্ণকে যুক্ত করা, একে আরবিতে মুরাক্কাব বলে। হ্যাঁ, এই জি। মুরাক্কাব আমরা শিখবো। উপরে এগুলো শিখতে না পারলে তো নিচে আসা যাচ্ছে না। কিন্তু বাহ! তারপরে আমি আপনাকে বোঝানোর জন্য এখানে একটু নিয়ে এসেছি, যে এখানে দেখেন লাম এবং বা। বাহ! এই লাম এবং বা এর কিন্তু শুরু আছে, দেখছেন? শুরু, জি। শুরুর লাম। আর এই বাটা কিসের বা আসছে বলেন তো? শেষের পা? শেষের বা, শব্দের শেষের বা। জি, মাশাআল্লাহ। তারপরে যদি আমরা একটু নিচে যাই, এখানে দেখেন এবার তিনটা হরফ দিয়ে যে শব্দ তৈরি হচ্ছে, যুক্তবর্ণ তৈরি হচ্ছে, এখানে দেখেন তিনটা আছে, তাই না? তো জি, এটা হচ্ছে শুরুর খ, তাই না? জি। আমরা এই খটা দিয়ে কি করছি? শুরু করছি। শুরু করছি। আর এরপরে আসছে লাম, এই লাম, লামটা আমরা মাঝখানে রাখছি, শেষে আমরা কিন্তু সদ আনছি, তাই না? সদ। জি, এখন আমাদের তো একটা শেষ করতে হবে। জি। এখানে যদি আমি দেখি যে এটা হচ্ছে, এই তাটা হচ্ছে শুরুর তা, তাই না? শুরুতে। জি, এই জিমটা হচ্ছে মাঝের জিম, মাঝে জি, আর এই দালটা হচ্ছে শেষের দা। শেষের দাল। তাহলে তিনটা হরফ, এটা আমরা বুঝতে পারতেছি। তারপরে নিচে যদি একটু দেখি যে এতক্ষণ কিন্তু তিনটা ছিল, এখন এখানে দেখেন এইখানে আসছে পাঁচটা, চলে আসছে, কিন্তু পাঁচটা হরফ চলে আসছে এখানে, তাই না? জি, জি। তো আমরা ইয়াটা কি পেয়েছি? শুরুর শুরু ইয়া। দিয়া, কিন্তু নুনটা কিসের নুন? মাঝের নুন। কফটা কিসের? কফটাও মাঝে, লামটা? লামও মাঝে, আর বাটা? শেষে। তাহলে আমরা কি বুঝলাম যে শুরু আর শেষ এই দুটো বাদেও কোরআন শরীফে বেশি আসবে আপনার কি, মাঝের জিনিসগুলো বেশি মাঝের আসবে, জিনিসগুলো। যেহেতু আপনাকে শব্দ তৈরি করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? জি ভাই। এই তো মাশাল্লাহ। আমি হচ্ছে আপনাকে বোঝানোর জন্য একটু নিচে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানেও আপনি অনেকটা ধারণা পাবেন যে এই বাটা যদি শুরুতে আসে, যে উদাহরণ আমি লিখে দিয়েছি, যদি শুরুতে আসে বাটা তাহলে দেখতে কেমন হতো, যদি মাঝে আসে তাহলে এই বাটা কিভাবে মিলবে, দেখতে কেমন হবে, আর শেষে আসলেও কেমন হবে। এই জন্য উদাহরণের দিকেও একটু নজর করবেন। এটা আপনি একটু নজর করলে আপনার, মানে আপনার ব্রেন যাতে এটাকে অভ্যস্ত করে নেয়, এর জন্যই দেওয়া। তাহলে আপনাকে পড়া দিয়ে দিচ্ছি যে শুরুর বা, মাঝের বা, শেষের বা। শেষের পা। আমার সাথে বলেন, শুরুর বা, শুরুর বা, মাঝের মাঝের পা, বা, শেষের শেষের বা। পা। শুরুর তা। শুরুর তা, মাঝের তা, শেষের তা। হ্যাঁ, এখানে একটু বলে রাখি, এই যে আমি যে বলে দিলাম, এই বলে দেওয়ার সাথে কিন্তু আপনি খেয়াল করলাম, এটা শুধু আপনি না, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করে থাকে, যে যখনই এইটা আসে স্টুডেন্টরা মনে করে কি, শিক্ষার্থীরা মনে করে যে আরে আমি তো এটা পারবো, শুরুর তা, মাঝের তা, শেষের তা। এটা একরকম এরা মুখস্থ করে নেয়। এতে করে হয় কি, যখন মুখস্থ হয়, আমাদেরকে ছোটবেলায় পড়ানো হয়েছে আহ, পূর্ণ বা, অর্ধেক বা, যুক্ত বা। এটাকে পূর্ণ বা বলে আমাদেরকে বুঝাইছে, এটাকে আচ্ছা, আচ্ছা। অর্ধেক বা বলে বুঝাইছে, এটাকে যুক্ত বা বলে বুঝাইছে, আর এটাকে আপনার অর্ধেক বা বলে শিখাইছে। হ্যাঁ, আচ্ছা। এখন যদি আপনি এভাবেও পড়তে চান তো সেটাও সম্ভব, যে আমি তো আগে এভাবে পড়ছি যে আপনার পূর্ণ বা, অর্ধেক বা, যুক্ত বা, এতটুকু পড়ানো হয়েছে। পূর্ণ বা, অর্ধেক বা, যুক্ত বা, পূর্ণতা, অর্ধেকতা, যুক্ততা। তারপরে দেখলাম একটা সময় এসে এভাবে পড়ানো হচ্ছে যে বা বা বা, তা তা তা, থা থা থা। হ্যাঁ, জি, এখন এই এইভাবে পড়তে 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 স্টুডেন্টরা খেয়ালই করে না যে এই মাঝের তাটা আসলে কেমন, শুরুর তাটা কেমন, শেষের তাটা কেমন, এদিকে একটু ফোকাস কম করে ফেলে। যে ওরা অত একটা গুরুত্ব দিত না, যে যেহেতু আমি শুরু মাঝ শেষ আমি তো জানি, আমার তো মুখস্থ হয়ে গেছে উপরেরটা, তখন আর হরফগুলোর উপরে বেশি গুরুত্ব দিত না। ফলে কি হইতো, যখন এখানে এই যে আপনার পরীক্ষাটা আসতো, এই যে যে পরীক্ষা, যে এটা কি এটা কি,
তখন কিন্তু স্টুডেন্ট শিক্ষার্থী হিমশিম খেয়ে যেত। এখন তো আর চিনতে পারতেছে না, কারণ শুরুতে তো আর সেই হা হরফটা এখানে দেইনি, তাই না? এটা তো হ্যাঁ, পরীক্ষা। এখন যখন হা হরফ আমি দিইনি, তখন তো তাদের জন্য এটা কঠিন হয়ে গেছে, এখন অনেকটা বলতে পারে না। এই জন্য আপনাকে খুব খেয়াল করতে হবে যে প্রথম হরফটা কি, সেই হরফের মাঝে কেমন হয়, সেই হরফের শেষে কেমন হয়, এটাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? জি শুরুর তা, স্যার পড়ুন। শুরুর তা, মাঝেরটা, শেষেরটা, শুরুর সা, শুরুর ছা, মাঝের মাঝের সা, ছা, শেষের শেষের সা। ছা। শুরুর নুন। মাঝের নুন, শেষের নুন। হ্যাঁ। ও ভাই, নুনটা অনেকটা ইয়ের মতো লাগতেছিল। হ্যাঁ বলেন। নুনটা অনেকটা ঝার মতো লাগতেছিল। ও এই যে এখানে এখানে জি জি জি। ও এটা তো আমি আসলে কেটে দিয়েছি, এজন্য আর কি এরকম মনে হচ্ছে, কিন্তু যখন এই যে দেখেন মিলানো হবে, তখন হ্যাঁ কিন্তু আর ঝায়ের মতন মনে হবে না। এই যে দেখছেন, জি। এই যে যখন এই যে মিলানো হয়েছে, তখন হ্যাঁ, কিন্তু আর ঝায়ের মতন মনে হচ্ছে না, তাই না? মনে হয়। জি জি। কিন্তু এটা যখন এই যে কেটে দিয়েছি, তখন আর কি অনেকটা একটু মনে হতে পারে ডালের মতন মনে হতে পারে, অথবা আপনার জায়ের মতন মনে হতে পারে, কিন্তু আমরা বুঝে নিব আর কি, ঠিক আছে? জি। শুরুর নুন। মাঝের নুন, শেষের নুন। হ্যাঁ। তারপরে শুরুর ইয়া, হুম মাঝের ইয়া, শেষের ইয়া। হুম আচ্ছা, এখানে যদি আমরা এই নুক্তা দুটো কেটে দিয়ে এখানে একটা নুক্তা দিই, তাহলে কি হবে এটা? এখানে তাহলে নুন। হ্যাঁ। যদি আমি এখানে আর একটা নুক্তা দিই, তা মাশাল্লাহ। যদি আমি এখানে আর একটা নুক্তা দিই, তাহলে ছা। এই তো আপনি চিনেই গেলেন। তাহলে এখানে আমরা বুঝলাম বা, তা, সা, নুন, ইয়া, এই হরফগুলো শুরু মাঝ শেষ একই রকম দেখতে, একটা দাঁত। হ্যাঁ, জি শুরুতেও একই রকম দাঁত, মাঝেও একটাই দাঁত, শেষে তো পূর্ণ হরফ চিনতেই পারি, তাই না? জি আমাদের কিন্তু মূলত শুধু এই দুটোই চিনতে হবে, শেষে কিন্তু মূল হরফ আসে, দেখছেন প্রত্যেকটা শেষে কিন্তু পুরা সাটা চলে আসছে, পুরা নুনটা চলে আসছে, কারণ এরপরে তো আর কোনো হরফ নাই, আপনাকে তো আর লাস্টে মিলাইতে হচ্ছে না, ওটাকে ওই পর্যন্তই তো শেষ করতেছি, ঠিক না? তো জি যখন শেষ করে দিচ্ছে, তাহলে আমার এখানে শুরু মাঝের ইয়া এনে কি লাভ? আমি তো হরফ দিয়েই শেষ করে দেব পূর্ণ হরফটা। এজন্য কিন্তু আমাদেরকে, যেহেতু ২৯টা হরফ ভালোভাবেই হয়েছে, আমাদেরকে এই দুটোর দিকে একটু খেয়াল করলেই যথেষ্ট, ঠিক না? যে শুরুর জি নুনটা কেমন, মাঝের নুনটা কেমন, শেষেরটা কিন্তু পূর্ণ নুনই, আমি তো পূর্ণ নুন খুব ভালোভাবেই চিনি, ঠিক আছে? জি। আচ্ছা, এই একই রকম দেখতে আর একটা হরফ আসবে, সেটাকে হামজা বলে, ঠিক আছে? হামজা। আচ্ছা। কিন্তু ওটাকে আমি এখানে আনিনি কেন? যাতে আমি হামজা এবং লামের গুরুত্বটা, লামের পার্থক্যটা ভালো করে বুঝাইতে পারি। এই জন্য হামজা আর লাম এক জায়গায় এনেছি, কারণ লামও কিন্তু এই যে শুরুর লাম আর হামজা দেখতে কিন্তু অনেকটা একই রকম, দেখেছেন? জি। কিন্তু হামজা মিলে না, শব্দের শুরুতে যুক্ত হবে না, কিন্তু লাম শব্দের শুরুতে কি হয়, যুক্ত যুক্ত হয়। হবে। তো এখানে দেখেন, হামজা যখন মাঝখানে আসে, হরফের মাঝখানে যখন হামজা আসে, তখন অনেকটাই যে নুনের মতন এই যে সে এক দাঁত, দেখেছেন? জি এই এক দাঁত কিন্তু চলে আসছে, কিন্তু উপরে ছোট্ট একটা হামজা বসাইছে, যাতে আপনারা এখানে মানুষ বুঝতে পারে যে এখানে হামজাটা হবে, কিন্তু মেলাতেও তো হবে, এই জন্য একটা দাঁত নিয়ে আসা হয়েছে, কেমন? জি। এটা ব্রেনে রাখেন আপাতত। তাহলে এবার আমরা জিমে আসব। শুরুর জিম। মাঝের জিম, শেষের জিম। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে জিম, জি এই যে শুরুর জিম, আর এই যে যে পূর্ণ যে জিমটা, আসল জিম, একটু জি। খেয়াল করলে দেখবেন এই জিমের উপরের মাথাটাই কিন্তু শুরুতে আসছে, দেখছেন? ও জি জি জি। ঠিক না? জি। কিন্তু এখানে কিন্তু এই যে ঘুরে গেছে, এই যে এটা এরকম এসে, এটা তো ওইভাবে দাঁড়ান দেখানো যাচ্ছে, হ্যাঁ, এটা এভাবে এসে এই যে যে ঘুরে গেল জিম, কিন্তু এই যে শব্দের শুরুতে যেটা আসছে, এই জিমের অর্ধেক আসছে কিন্তু, দেখছেন? এটা আর ঘুরে যায়নি, এটা জি সামনে চলে গেছে, যাতে আপনার আর একটা হরফকে মিলাইতে পারে,
বুঝছেন? মিলাতে পারে। জি, অর্থাৎ একটু লক্ষ্য করলে কিন্তু আপনি ভালোভাবে বুঝবেন যে জিমের এই অর্ধেক আসছে এখানে, এই উপরের মাথাটা, এই যে। তাহলে এটা হচ্ছে কি শুরুর জিম, ঠিক আছে? রাহেন ভাই শুনতে পাচ্ছেন? জি, জি, আচ্ছা, তো এটা হচ্ছে শুরুর জিম। আর মাঝের জিম কেমন? দেখেন একই রকম কিন্তু দেখতে, দেখছেন? জি। শুধু নিচে একটু দাগ আছে যাতে আপনার মানে ওই যে আগের, আরেকটার সাথে আটকানো থাকে। হ্যাঁ, আগের হরফকে যাতে মিলাইতে পারে, যেহেতু এটা যুক্ত বা মাঝেরটা, তাহলে আমার ডানে বামে হরফের লাগানোর জায়গা রাখতে হবে। আর এখানেও কিন্তু আপনি চাইলে এভাবে আর একটা হরফ কি করতে পারেন, যুক্ত করতে পারেন। তাহলে বুঝতে মাঝের পারছি। জিম দেখতে পাচ্ছেন। আর শেষের জিম কেমন হবে ভাই? আহ, ওই যে বরাবর জিমের মতোই। হ্যাঁ, তাহলে যদি এই একটা জিমকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে জিম হা খ আপনি চিনে গেলেন। তাহলে শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম। শুরুর হা, মাঝের হা, শেষের হা। শুরুর খ। মাঝের খ, শেষের খ। আচ্ছা, এখন আমরা সিনে আসছি। এগুলো তো ওই যে আমার দুই দাঁত। বেশি একটা এক্সপ্লেন করার দরকার নেই, যেহেতু আপনি এগুলো ভালোই চিনতে পারছেন, তাই না? জি ভাই। তাহলে এই যে সিন আসছে, তাহলে শুরুর সিন, মাঝের সিন, শেষের শেষের সিন। সিন। এখানে বুঝবেন কিভাবে? দুই দাঁত দিয়ে। বাতে আমরা এই একটা দাঁত পেয়েছিলাম, আর সিনে আমরা কয়টা দাঁত পাবো? দুইটা। দুটো। এই যে বায়ের দাঁতটা দেখতে পাইছেন, এই যে কিন্তু মাঝখানেরটা দেখেন, এই যে যে দাগটা। আর জি, সিনে আমরা দুটো দাঁত পাইছি, তাই তো? দুইটা দাঁত। হুম, তাহলে শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন। শেষের সিন। শুরুর সিন, মাঝের সিন, মাঝের সিন, শেষের শেষের সিন। সিন। তাহলে এই এক পৃষ্ঠা আমি আপনাকে আজকে পড়া দিচ্ছি, ঠিক আছে? জি, এই এক পৃষ্ঠা আমি কিন্তু এভাবে শুনবো। এই নিচে যে পরীক্ষা আছে, এই যে নিচে হরফের পরীক্ষা, এই হরফের পরীক্ষায় নিয়ে আসবো আপনাকে। নিয়ে এসে আমি কিন্তু ওই যে ওই পৃষ্ঠায় যে হরফগুলো আছে সেগুলো থেকে বলতে বলবো যে এই হরফটা শোনান, এই হরফটা বলেন, এই হরফটা বলেন। ওই প্রথম পৃষ্ঠায় আমি কফ কাফ আনতেছি না, প্রথম পৃষ্ঠাটা, এই জন্য এটাকে একটু ভালো করে পড়া চাই, হ্যাঁ? আচ্ছা। এটাকে আপনি যত দ্রুত আপনি ধরে ধরে ফেলতে পারবেন যে এটা তো সেই হরফ, এটা তো সেই হরফ, এর মানে আপনি তত দ্রুত কোরআন শরীফ চালু হয়ে যাবে, ঠিক আছে? জি, এর গুরুত্ব কিন্তু অপরিসীম। এজন্যই আমি এটাকে গুরুত্ব দিতে বলতেছি, কারণ এটাকে চিনতে পারলেই আপনি কোরআন শরীফ চিনে গেলেন। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। আশা করি আমাদের আজকের ক্লাসটা ভালো হয়েছে। আমার যতদূর মনে হচ্ছে রায়হান ভাই, আপনার কোরআন শরীফ শিখতে বা পড়তে অনেক কষ্ট হবে না। আপনার ২৯টা হরফের মধ্যে ম্যাক্সিমাম মানুষের ৭টা ৮টা হরফ কিন্তু অনেকের হয় না। কারো ২টো হয় না, কারো ৩টে হয় না। আবার কারো দেখা যায় অর্ধেকের বেশিই হয় না। তো আপনার ২-১টা হরফে সামান্য পরিমাণ সমস্যা বাদে অন্য হরফগুলো সহি আছে কিন্তু রায়হান ভাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন এবং জি, কোরআন শেখার জন্য আপ্রাণ চেষ্টা রাখবেন। ঠিক আছে ভাই? জি ভাই। আর আমি এর পিডিএফ শিটটা পাঠিয়ে দিলে আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ? জি ভাই, পারবো। ওকে ভাই, ঠিক আছে। তাহলে আমি একটু পরেই না, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি ক্লাস শেষ করে। তাহলে জি, জি। আজকে ক্লাস আমরা এখানে শেষ করি, কি বলেন? আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে। আর আচ্ছা, যেহেতু মাঝখানে আমাদের গ্যাপ গিয়েছে, যদি সম্ভব হয় তাহলে আমরা কালকেও আমরা ক্লাসের ব্যবস্থা করব, ঠিক আছে? এজন্য আজকে জি ভাই। কিন্তু এই পড়াটা দেখবেন, রাত্রেবেলা হোক বা এখন হোক, যখন সময় সময় পান তখন দেখে রাখবেন, ঠিক আছে? জি ভাই। ওকে, তাহলে ভালো থাকবেন। আল্লাহর কাছে দোয়া করে ক্লাস শেষ করে জি ভাই। দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম ভাই। আলাইকুম রহমতুল্লাহ।